একটি অপতথ্য বা তথ্যের বিকৃতি গোটা দেশকে অস্থিতিশীল করে ফেলতে পারে, মানুষে মানুষে তৈরি করতে পারে বিভেদ। সেই বিভেদ তো কখনোই কাম্য নয়, তাই প্রতিটি অপতথ্যের বিপরীতে সঠিক তথ্য নিয়ে হাজির হতে হয় এবং সেই কাজটি করতে এসে আপনাদের সঙ্গে আছে আমি রাকিব হাসান। আমন্ত্রণ জানাচ্ছি রিউমার চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। মধ্যরাতে একাধিক ফেসবুক আইডি থেকে ফেসবুকে ছড়িয়ে দেওয়া হলো ডক্টর ইউনূস নাকি পদত্যাগ করবেন। মুহূর্তেই কমেন্ট সেকশনে নানা ধরনের উত্তেজনা। শেষমেশ ফ্যাক্ট চেক করে জানা গেল এটা ছিল গুজব। ওদিকে ১৪ এপ্রিল থেকে ছড়ানো হচ্ছে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য তোফায়েল আহমেদ নাকি মারা গেছেন। পরে জানা গেল সেটাও মিথ্যা তথ্য। গুজবের শিকার হয়েছেন ছাত্রদল সভাপতি, শিবিরের সভাপতি, এমনকি এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ। দর্শক, সংবেদনশীল এমন ৫টি অপতথ্যের ফ্যাক্ট চেক এখন আমার হাতে, শুরুটার সাথে দেখে নেব, তারপর আলাপে যাব। সম্প্রতি ফেসবুকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ছবি ব্যবহার করে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হয়েছে প্রধান উপদেষ্টা নাকি বলেছেন মার্চ ফর যমুনা হলে তিনি পদত্যাগ করবেন। তবে সত্যিটা সামনে আনে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার। তারা জানায় প্রধান উপদেষ্টা এমন কোনো মন্তব্য করেননি এবং কোনো গণমাধ্যমও এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। ডিজিটাল প্রযুক্তির কারসাজি দিয়ে এই ফটোকার্ড তৈরি করে ছড়িয়ে দেওয়া হয়েছে। অন্তত গেল ১৪ এপ্রিল রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য তোফায়েল আহমেদ নাকি মারা গেছেন। তবে ফ্যাক্ট চেক করে জানা যায় তোফায়েল আহমেদের মৃত্যুর খবরটি সঠিক নয়। কোনো রকম নির্ভরযোগ্য তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের ছবি সম্বলিত একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে, যেখানে লেখা রয়েছে ইসরায়েল দখল করতে ছাত্রদলের ১ মিনিট সময়ও লাগবে না। পরে ফ্যাক্ট চেক করে জানা যায় এমন কোনো মন্তব্য ছাত্রদল সভাপতি করেননি। কোনো রকম তথ্য প্রমাণ ছাড়াই এই আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে, অপতথ্য ছড়ানো হয়েছে। ওদিকে ইসলামী ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম নাকি বলেছেন মাত্র ১ সপ্তাহে গাজা স্বাধীন করার সক্ষমতা রয়েছে ইসলামী ছাত্র শিবিরের, এবং দাবির একটি ফটোকার্ড ভাইরাল। রিউমার চেক করে জানা গেল এটাও মিথ্যা। শিবিরের সভাপতি এমন কোনো মন্তব্য করেননি। দৈনিক ইত্তেফাকও এমন কোনো খবর প্রকাশ করেনি। ভিন্ন ফটোকার্ড সম্পাদনা করে অপতথ্য ছড়ানো হয়েছে। এখানেই শেষ নয়। সোহরাওয়ার্দী উদ্যানে মার্চ ফর গাজা অনুষ্ঠানে কিছুটা অসুস্থ হয়ে অস্থায়ী মেডিকেল বুথে বিশ্রাম নিতে আসলে হাসনাত আবদুল্লাহকে একটি ড্রিঙ্কস দেওয়া হয় এবং তিনি সেটি পান করেন। সেই মুহূর্তে একটি ফুটেজ লুকিয়ে ইসরায়েলি পণ্য খাচ্ছেন হাসনাত এমন শিরোনামে প্রচার করা হয়েছে। এমন দাবির নিচে একটি পোস্টেই প্রায় ২০ লক্ষ বার দেখা হয়েছে। তবে বিষয়টি যে অপতথ্য সেটা নিশ্চিত করে রিউমার স্ক্যানার টিম। তারা জানায় এই ভিডিওটিতে হাসনাত আবদুল্লাহ যে ড্রিঙ্কসটি পান করেন সেটি ছিল টার্বো ইলেকট্রোলাইট স্পোর্টস ড্রিঙ্কস। এটি বাংলাদেশের আকিজ গ্রুপের একটি পণ্য। দর্শক, আজ ৫টি ফ্যাক্ট চেক করতে গিয়ে দেখা গেল বাংলাদেশকে ঘিরে রাজনৈতিক এবং আন্তর্জাতিক খবরগুলোকে বিকৃত করে মিথ্যা ছড়ানো হচ্ছে। অন্যদিকে সামাজিক এবং ধর্মীয় ইস্যুতেও চলছে অপতথ্যের প্রচার। যথারীতি সবকটি সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটা ছড়িয়ে দেওয়া হচ্ছে, ব্যবহার হচ্ছে ফেক অ্যাকাউন্ট বা পেজ। রাকিব হাসান, ৭১। দর্শক, যে পরিমাণ অপতথ্য এবং তার ফ্যাক্ট চেকগুলো আমাদের সামনে ছিল সেগুলো যদি সব তুলে ধরা হতো তাহলে এই আয়োজনের পুরোটা সময় আসলে সেক্ষেত্রে ব্যয় করতে হতো। তারপরেও হয়তো সবটা দেখানো সম্ভব হতো না। যে কারণে আমরা ৫টি সংবেদনশীল বাছাই করে দেখানোর চেষ্টা করলাম পরিস্থিতিটা বোঝানোর জন্য, এবং এখান থেকে আলাপটা করতে চাই। আমাদের সঙ্গে ঠিক এই মুহূর্তে আছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এবং আছেন সঙ্গীত শিল্পী দেবশ্রী অন্তরা। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে সময়টা দেওয়ার জন্য। এবং আমি শুরুটা করতে চাই দেবশ্রী অন্তরা আপনাকে দিয়ে, কারণ আমরা আসলে আপনাদেরকে আমন্ত্রণ জানাই এই অর্থে যে সাংস্কৃতিক অঙ্গনে যারা কাজ করেন, যারা আসলে বিনোদনের অঙ্গনে কাজ করেন, তারা দেখা যায় গুজবের শিকার সবচেয়ে বেশি হন, কারণ তাদের ফ্যান্স ফলোয়ার অনেক বেশি থাকে, প্রান্তিক অঞ্চল পর্যন্ত থাকে। তাদের অ্যাকাউন্ট কোনোভাবে হ্যাক করে যদি গুজবটা ছড়ানো যায় সেটা আসলে চারিদিকে ভাইরাল হয়, এরকম একটা উদ্দেশ্য থেকে সবচেয়ে তারাই বেশি ভিক্টিমাইজ হয়। সেই জায়গা থেকে আমি আপনার অভিজ্ঞতা জানতে চাই, সংক্ষেপে জানাবেন আপনার কিংবা আপনার কলিগ যারা আছেন তাদের ক্ষেত্রে এ জাতীয় গুজবের শিকার হতে হয়েছে কিনা, সেখান থেকে আসলে উত্তরণের পথটা আসলে কি বলে আপনি মনে করেন? জি। আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে আমি লাস্ট ইয়ারই ২ বার আপনার এরকম ফেক নিউজের শিকার হয়। একটা ছিল যে আমাকে বলা হয়েছিল আমি ইন্ডিয়ান সিঙ্গার, তো আমি ইন্ডিয়া থেকে এসেছি, আমি বাংলাদেশের না। তো এটা একটা নিউজ পেপারই ছড়িয়েছিল। পরে সেটা বের হলো যে আমি বাংলাদেশি। তো এটা একটা ছিল। আরেকটা ছিল যে আমার অ্যাকাউন্ট আর পেজ তখন মানে আমার গানটার পরে লাগিয়ে ওরা ধরা গানটার পরে অনেক আমি ভিউজ পাচ্ছিলাম, যেখানেই আমার ইন্টারভিউ যায় ওটার 1 মিলিয়ন
অ্যাবাভ ভিউ হয়। তো তখন রিচটা অনেক বেশি ছিল। তখন একটা পেজ, আর যেহেতু আমি মিডিয়া লিটারেসি নিয়েও একটু কোর্স করেছিলাম, সো আমার আইডিয়া ছিল সেটা। আমাকে অ্যাড করে অনেক ভুলভাল তথ্য দেওয়া হচ্ছিল একটা পেজ থেকে। পরে আমি পেজটা যখন চেক করেছি, মানে ওদের ইনফরমেশন যখন চেক করেছি, দেখলাম যে ওই পেজটার নাম ছিল নাশক স্কোয়াড 2017-এ। তারপরে 2020-তে এটা একটা মিম পেজ হিসেবে ইন্ট্রোডিউস করা হয়েছে। বাট ওই পেজটাই আমার পোস্টগুলো নিয়ে নিয়ে বলছিল যে আমি মানে আমি হচ্ছে আওয়ামী লীগের দালাল। আই এম সরি, ইট ওয়াজ দেয়ার। এরপরে ডেইলি স্টার থেকে শুরু করে অনেকগুলো পত্রিকা আবার লিখেছে যে অন্তরা এটা এরকম কিছু বলেনি বা করেনি। অ্যান্ড আমার বাবাও তখন খুব অসুস্থ ছিল, সো এই পুরো প্রোটেস্টার সময় আই ওয়াজ বিজি উইথ মাই ফাদার। এটা একটা হয়েছিল। তারপরে উইদিন 2 or 3 months আমার ফেসবুক অ্যাকাউন্ট অ্যান্ড মাই পেজ গট হ্যাকড। তো ওই হ্যাকিংটা আমি পিওরলি সাইবার সিকিউরিটি ইউনিটের থেকে হেল্প নিয়ে ফেসবুকের সাথে কথা বলে তারপরে আমি বের করেছি। আবার ও ফেসবুক অথরিটি থেকে আমার পেজটা নিয়ে এসেছিলাম। তো ওই 4টা মাস আমার উপর দিয়ে সাইবার বুলিং এর অনেকগুলো স্টেপ গিয়েছে। তো ওইটা আবার জাস্ট বিকজ আমার ওই যে বললাম যে আমি মিডিয়াতে কাজ করছি বা আপনার আমাকে আপনার যে অ্যাকাউন্টটা হ্যাক হয়েছে সেই হ্যাক হওয়া অ্যাকাউন্ট থেকে কোনো স্ট্যাটাস বা কোনো কিছু কি ছড়ানো হয়েছে? হ্যাঁ, ওখান থেকে আরো 2টা অ্যাকাউন্ট খোলা হয়েছে, মানে আচ্ছা। পেজ খোলা হয়েছে। একটার নাম ছিল রেইজ ইট, আর একটার নাম ছিল লার্ন টু ফেস। সো ওরা যেটা করতে চেয়েছিল সেটা হচ্ছে আমার সব কন্টেন্ট ওরা ডিলিট করে দিয়েছে, তারপর পেজটা ওরা মানে কেনা বেচা করছিল ভিতরে। আর আমি যখন সাইবার সিকিউরিটি ইউনিটের সাথে কথা বলেছি, ওদের ফার্ম যখন এটাকে ক্লিক করেছে, দেখা গেছে যে আমার অ্যাকাউন্টটা রংপুরের কেউ একজন হ্যাক করেছে, কিন্তু বাংলাদেশি সার্ভার থেকে না, পাকিস্তানি সার্ভার থেকে। জি। শুধু সেটাই না, আমার অনেক ফ্রেন্ড যাদের কিনা আমার মতো ফলোয়ারও নাই, যারা আপনি বলছিলেন যে যারা হচ্ছে নর্মাল পিপল, হ্যাঁ, আচ্ছা। ওদেরও অ্যাকাউন্ট এরকম হ্যাক হচ্ছিল। ওরা যেটা করছিল, আমার কাছে যেটা মনে হচ্ছিল, দেয়ার ওয়াজ আ গ্রুপ অফ পিপল যারা এরকম সবার অ্যাকাউন্ট হ্যাক করে ওদের থেকে বুঝতে পারছি, তার মানে সংঘবদ্ধ কোনো চক্র এই কাজটা করেছে, এমন একটা ধারণা আপনি করছেন। জি, আমি আসলে এই কনটেক্সটটা বোঝার চেষ্টা করছিলাম, কারণ এটা নিয়ে আমি জনাব আবুল কালাম আজাদ মজুমদার আপনার কাছে আসতে চাই। কারণ আসলে কেস স্টাডিগুলো এরকম ধাপে ধাপেগুলো আমরা যখন দেখি তখন আসলে সংখ্যাটা আরও বড় আকার ধারণ করে, কারণ পরিস্থিতির যে গভীরতা সেটা আমরা বুঝতে শুরু করি। আপনার অবজারভেশনটা জানতে চাই। আমরা তো একজন দেবশ্রী অন্তরার কথা শুনলাম, এরকম আরও অনেক আছেন যারা আসলে আমাদের সাংস্কৃতিক কর্মী বা খুব গুরুত্বপূর্ণ পর্যায়ে আছেন, কিন্তু তাদের অ্যাকাউন্টটাকে ব্যবহার করে অপতথ্য ছড়ানো হচ্ছে। করণীয় জায়গাটা আসলে কি হতে পারে, সমাধানটা কি হতে পারে? ধন্যবাদ আপনাকে। এই বিষয়ে তো আসলে মনিটরিংটাই সবচেয়ে বেশি জরুরি, কারণ মনিটরিংটা যদি না থাকে তাহলে এই যে অপকর্ম, এগুলোকে আসলে ডিটেক্ট করে এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াটা খুব কঠিন হয়ে পড়ে। তবে সরকারের দিক থেকে যেমন একটা চেষ্টা আছে যে এই ডিসইনফরমেশনগুলোকে ইনফরমেশনের মাধ্যমে কাউন্টার দেওয়া, বিশেষ করে যেসব ডিসইনফরমেশনের আসলে লক্ষ্য থাকে রাজনীতিবিদরা এবং প্রশাসনের সাথে সংশ্লিষ্ট যেগুলো, তাদেরকে লক্ষ্য করে যে ধরনের অপতথ্য ছড়ানো হয়, এগুলোকে আসলে সঠিক সময়ে সঠিক তথ্যটা দিয়ে এবং মূলধারার গণমাধ্যম এবং আসলে ভেরিফাইড যেসব সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট আছে, সেখানে সঠিক ইনফরমেশনটা যখন দেওয়া হয়, আমরা মনে করি যে অনেক সময় এসব নিয়ে বিভ্রান্তি কেটে যায়। সাধারণ মানুষকে তো বিভ্রান্ত করা খুব সহজ। অনেক অজানা পেজ থেকে অনেক ধরনের তথ্য সরানো হয় এবং এগুলোর মূলত আমরা দেখেছি টার্গেট অবশ্যই আপনি বলেছেন সাংস্কৃতিক কর্মী, তাদের ব্যক্তিগত জীবন নিয়ে নানা ধরনের অপতথ্য ছড়ানো হয় এবং তাদের বিরুদ্ধে নানাভাবে কুৎসা রটানো হয়। আর পাশাপাশি রাজনীতিবিদরাও আসলে একটা বড় শিকার এই অপতথ্যের। এবং বিশেষ করে আমরা দেখেছি যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, ওনাকে ঘিরে বা ওনার সম্পর্কে নানা ধরনের গুজব প্রায় প্রতিদিনই ছড়ানো হয়। আমরা এই গুজবগুলো মোকাবেলা করার জন্য কিছু পদ্ধতিগতভাবে কিছু কাজ করি, যাতে করে এই গুজবগুলো আসলে মানুষ বিশ্বাস না করে। এবং আমরা এটাও বিশ্বাস করি যে আসলে এইসব গুজবে সাধারণত মানুষ খুব একটা বিভ্রান্ত হয় না, কারণ এই গুজবগুলোর যে ভিত্তি নাই, এটা মানুষ হয় না, কারণ অনেকটা আসলে মানুষ আসলে ধীরে ধীরে অভিজ্ঞ হচ্ছে। এই আয়োজনটা আসলে সে কারণে করে। আপনাকে ছোট্ট একটি বিষয় আপনার নজরে আনতে চাই। আপনি জানেন যে বিদেশি অতিথিরা আমাদের দেশে আসছেন, মার্কিন 2জন অতিথি আমাদের দেশে আসছেন, আগামীকালও আসবেন।
আমরা এর আগে জাতিসংঘের মহাসচিবকে আসতে দেখেছি এবং যখনই বিদেশি কোনো অতিথিরা আমাদের দেশে আছেন এবং কিছুদিন আগে যে বিজনেস সামিট হলো সেই সমস্ত বিষয়গুলোকে ঘিরেও আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে এক একটা অপতথ্য বা ভিডিও ছাড়তে দেখি এবং সেগুলো আলাদা করে ফ্যাক্ট চেক করতে হয়। তাৎক্ষণিকভাবে আসলে কি ধরনের ব্যবস্থা নেওয়া যায় সেক্ষেত্রে? ভাবে মূলত এগুলো ডিটেক্ট করাটাই হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। জি। যদি ডিটেক্ট করা যায় তাহলে আসলে এগুলোকে ডিবাং করাটা খুব কঠিন কিছু হয় না, কিন্তু এমন ভাবে এগুলা করানো হয় বা এমন সব বই-ফোর অ্যাকাউন্ট থেকে এগুলো আসা হয় যে এগুলো ডিটেক্ট করে তারপরে এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াটা কঠিন হয়ে যায় অনেক সময়। এবং আপনি যথার্থই বলেছেন যে আসলে এই ধরনের যে অপপ্রচার এগুলোর আসলে টার্গেট অডিয়েন্স থাকে আমাদের বিদেশি মেহমান যারা আসেন তারা, অথবা আমাদের বিদেশি বন্ধু যারা দেশের বাইরে থাকেন। বাংলাদেশের বাইরে থেকে বাংলাদেশকে ঘিরে এই অপতথ্যগুলো ছড়ানো হয়। তো আমাদের সবার পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে যে চেষ্টাটা থাকে সেটা হলো যত দ্রুত সম্ভব এগুলো মনিটর করা এবং মনিটর করে এটা ডিটেক্ট করে এগুলোর সঠিক ইনফরমেশনটা প্রোভাইড করা, যাতে করে আর মানুষ বিভ্রান্ত না হয়। চমৎকার। সবশেষ দেবশ্রী অন্তরা, আপনার জায়গা থেকে প্রত্যাশার জায়গাটা একটু জানিয়ে দিতে পারেন। কি ধরনের সোশ্যাল মিডিয়া আপনি চান সংক্ষেপে? যেখানে আপনার সেফটি থাকবে। আমার যেমন 3-4টা অ্যাকাউন্ট আমার নামে অলরেডি আছে, তো সেখান থেকে যে কোনো তথ্য যায়। আসলে এখানে আমি একটা করেছিলাম, প্রজেক্ট করেছিলাম মিডিয়া লিটারেসির। সেখানে মানুষ যদি সচেতন হয়, নিজেরা যদি সচেতন হয়, একটা নিউজ পড়লেই উঠে পড়ে না লেগে বেটার যে ওটা একটু দেখে নেক যে কোন চ্যানেল থেকে আসছে। সো এটা খুব ইম্পর্টেন্ট আমাদের সবার এটাতে সচেতন হওয়া। আর আমার প্রত্যাশা হচ্ছে যারা একটু নোন ফেস তাদেরকে অল টাইমই তাদের থেকে একটা আনসার বা কোনো একটা বক্তব্য সবসময় সবাই এক্সপেক্ট করে। তো যখন যারা বলছে তারাও যাতে একটু সচেতন হয়ে বলে যে একটা কথা আমার মুখ দিয়ে বের হলো, এটা কোথায় গিয়ে থামছে, সেভাবে করে চিন্তা করে কথা বলাটা খুব দরকার। আচ্ছা, চমৎকার। মানে ডিজিটাল লিটারেসির কথা যেটা আমরা বরাবরই শুনে থাকি এবং যেটা আসলে জনাব আবুল কালাম আজাদ মজুমদার বোঝানোর চেষ্টা করলেন যে মানুষের সচেতনতার জায়গা, সেটা দিয়ে আসলে শুরুটা করতে হবে। অনেক ধন্যবাদ আমাকে সময়টা দেওয়ার জন্য। ছিলেন আমাদের সঙ্গে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এবং সঙ্গীত শিল্পী ছিলেন দেবশ্রী অন্তরা। এবং আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে ৭১ নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। রবি থেকে বৃহস্পতি সপ্তাহে 5 দিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময় এবং একইভাবে। আপনারাও যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে সেটা একটি স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন। মেল আইডি দেখতে পাচ্ছেন fns.71tv@gmail.com এই ঠিকানায়। ফেসবুকে যোগাযোগ করতে পারেন facebook/fake news scanner এই ঠিকানায়। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। মনে রাখবেন দর্শক, চটকদার শিরোনাম দেখলে ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে অবশ্যই ফ্যাক্ট চেক করুন। থাকুন ৭১-এর সাথে।